আমি যা বুঝছি ওরা দুজনে মানে খুনি এবং নিহত ব্যক্তি দুজনে একসঙ্গে এসেছিল। বাড়ির ভেতরে বসার ঘরে ঢুকে দুজনের মধ্যে কিছু একটা নিয়ে বাগবিতণ্ডা হয়। খুনির পায়ের ছাপ দেখে মনে হয় সে উত্তেজিত হয়ে পায়চারি করতে করতে কথা বলছিল। তারপর খুন। এই তো এসে গেছে অডলি কোর্ট। চলো দেখা যাক জন র্যান্স কি বলে। অডলি কোর্ট জায়গাটা খুব একটা সুবিধের নয়। ঘুপচি একটা গলির মধ্যে দিয়ে গিয়ে একটা বড় দালান, দালানের চারিদিকে ঘাড়ের ওপর এক একটা বাড়ি। খুঁজে খুঁজে তার মধ্যে আমরা 46 নম্বর খুঁজে পেয়ে দরজায় কড়া নাড়তে একজন দরজা খুলে আমাদের বললেন যে র্যান্স ঘুমোচ্ছে, আমরা যেন একটু বসি, তাহলে তাকে ডেকে দেওয়া হবে। কিছুক্ষণের মধ্যেই র্যান্স এলো। মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে তাকে যে ঘুম থেকে তোলা হয়েছে তাতে সে বেশ বিরক্ত। থানায় তো যা বলার বলে দিয়ে এসেছি, আবার কি চাই? আপনার রিপোর্ট আমি দেখেছি, তবে ভাবছিলাম আপনার মুখ থেকে যদি একবার শোনা যায়। ঠিক আছে, দেখুন, আমার ডিউটি থাকে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। দ্বিতীয় আফগান যুদ্ধে আহত হবার পর আমায় পাঠানো হলো পেশাওয়ারের সামরিক হাসপাতালে। সেখানে যেই আমি কিছুটা সেরে উঠলাম আমার হলো আন্তরিক। কয়েক মাস আমি বিছানাতেই পড়ে রইলাম। হাঁটা চলা করার মতো শক্তি যখন ফিরে পেলাম, আমায় ইংল্যান্ডে ফেরত পাঠানো হলো স্বাস্থ্যোদ্ধার করতে। দেশে আমার কোনো আত্মীয় পরিজন ছিল না, কাজেই থাকার জায়গাও ছিল না। লন্ডনের স্ট্র্যান্ডে একটা হোটেলে কয়েকদিন রইলাম, কিন্তু তারপর বুঝতে পারলাম আমার রোজগারে হোটেলে থাকা চলবে না। ক্রাইটেরিয়ান বারে দাঁড়িয়ে এইসব চিন্তাই করছি, হঠাৎ আমার কাঁধে একটা টোকা পড়ল। ঘুরে দেখি আমারই প্রাক্তন সহকর্মী স্ট্যামফোর্ড। আমরা একসঙ্গে কাজ করতাম সেন্ট বার্থোলোমিউস হসপিটালে। এতদিন পরে একটা চেনা মুখ দেখে আমার যার পর নাই আনন্দ হলো। ঠিক করলাম আমরা হলবর্নে লাঞ্চ করতে যাব। ঘোড়ার গাড়িতে চড়ে আমাদের কথোপকথন শুরু হলো। আমি তাকে যুদ্ধের গল্প, কিভাবে আহত হয়েছিলাম, সে সবই বললাম। আহা বেচারা, তা সে যাই হোক, দেশে তো ফিরে এসেছো, এবার কি করবে ভাবছো? কি আর করবো, বাসস্থানের খোঁজ। আমার রোজগারে লন্ডনে মোটামুটি ভদ্রস্থ একটা মাথা গোঁজার জায়গা পাওয়া যাবে কি? আমার চেনা একজন আছে, সেও বলছিল যে একটা ফ্ল্যাট যদি তার সঙ্গে মানে একজন শেয়ার করতে পারে তাহলে খরচের ব্যাপারটা একটু সুবিধা হয়। ও তাই নাকি? কে সে? ওর নাম শার্লক হোমস, হাসপাতালের কেমিক্যাল ল্যাবরেটরিতে কাজ করে। বাহ, তাহলে তুমি ঠিক গেল। ওর সঙ্গে একবার দেখা করিয়ে দাও না আমার। সে করিয়ে দেবো, কিন্তু শার্লকের সঙ্গে তুমি থাকতে পারবে না। সে কি? কেন? দেখা হলে নিজেই বুঝতে পারবে। খেয়ে দিয়ে আমরা সেন্ট বার্থোলোমিউসে ফিরে এলাম শার্লক হোমসের সঙ্গে দেখা করতে। আচ্ছা, ল্যাবরেটরিতে কাজ করে বলছিলে, মানে ডাক্তারি পড়ছে? না, ঠিক তা নয়, আসলে কি যে করে সেটা আমিও ঠিক বুঝি না। এই যে এসে গেছি। স্ট্যামফোর্ড একটা ঘরের দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকে দেখি বিশাল বড় ঘর, চারিদিকে টেবিলের ওপর ছড়ানো রয়েছে বুনসেন বার্নার, টেস্ট টিউব, রিটর্ট, আর এর মাঝখানে দূরের একটা টেবিলে কিসের ওপর যেন ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে একজন ছাত্র, মানে ছাত্র বলেই তো মনে হলো। আমরা ঘরে ঢুকতেই সে মাথা তুলে তাকালো, তারপর স্ট্যামফোর্ডের দিকে প্রচন্ড উত্তেজিতভাবে চিৎকার করে উঠল। পেয়েছি 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 পেয়েছি, আমি এমন একটা রিএজেন্ট খুঁজে পেয়েছি যেটা শুধু হিমোগ্লোবিনের সঙ্গেই রিঅ্যাক্ট করে। মানে শার্লক, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই, ইনি আমার পুরনো সহকর্মী ডক্টর জন ওয়াটসন। হাউ আর ইউ ডক্টর? আফগানিস্তান থেকে ফিরছেন? হ্যাঁ, এটা আপনি জানলেন কি করে? নেভার মাইন্ড, এখন বিষয় হচ্ছে হিমোগ্লোবিন। আমার এই আবিষ্কারের মানে আপনি বুঝতে পারছেন ডক্টর ওয়াটসন? মানে হ্যাঁ, মানে ইন্টারেস্টিং, কিন্তু মানে প্র্যাকটিক্যাল কিছু। আরে কি বলছেন আপনি, বুঝতে পারছেন না? এই রিএজেন্ট দিয়ে টেস্ট করলে। আচ্ছা আসুন, আপনি আমার সঙ্গে এদিকে আসুন, এইবার দেখুন। শার্লক আমায় টেনে নিয়ে গেল নিজের টেবিলের দিকে। সেখানে গিয়ে ও নিজের আঙুলে একটা ছুঁচ ফুটিয়ে এক ফোঁটা রক্ত বের করে সেটা এক পাত্র জলের মধ্যে ফেলল।
1 লিটার জলের মধ্যে 1 ফোঁটা রক্ত। বোঝার কোনো উপায় নেই, তাই তো? দেখে তো শুধু জল বলেই মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে যদি আমি আমার রিএজেন্টটা দিয়ে দিই তাহলে... এই বলে শার্লক একটা তরল কয়েক ফোঁটা জলের মধ্যে ফেলল। সঙ্গে সঙ্গে জলের রং পাল্টে খয়েরি হয়ে গেল এবং কয়েক সেকেন্ড পরে খয়েরি একটা গুঁড়ো জলের তলায় থিতু হলো। Did you see that? Did you just see that? দেখলাম, কিন্তু মানে এটার ব্যবহার কি? আচ্ছা, বুঝিয়ে বলছি। ধরুন কাউকে খুনের দায়ে গ্রেপ্তার করা হলো। তার জামা কাপড়ে পাওয়া গেল খয়েরি রঙের ছোপ। তার সেই ছোপগুলো কিসের? কাদার, চায়ের না রক্তের? আমার এই টেস্ট মুহূর্তের মধ্যে বলে দেবে কোনটা, এবং রক্তের দাগ পূর্ণ হলেও বলে দেবে। ও, তাহলে দারুণ আবিষ্কার, সন্দেহ নেই। কতগুলো মামলার যে সমাধান হয়ে যেত। এই যেমন ফ্র্যাঙ্কফার্টের ভন বিশপের কেসটা, তারপর ব্র্যাডফোর্ডের মেসন, নিউ অর্লিন্সের স্যামসন। বাবা, আপনি তো দেখছি অপরাধের একেবারে এনসাইক্লোপিডিয়া। আচ্ছা, আমরা কিন্তু এখানে কাজের কথা বলতে এসেছিলাম। হ্যাঁ, মানে আমার বন্ধু ওয়াটসন থাকার জায়গা খুঁজছে, আর তুমি তো বলছিলে যে তোমার ফ্ল্যাটমেট দরকার। রাইট, আমি একটা ভালো ফ্ল্যাট খুঁজে রেখেছি বেকার স্ট্রিটে। আচ্ছা, আপনার কড়া তামাকের গন্ধে আপত্তি নেই তো? একেবারেই না, আমি নিজেই পাইপ খাই। আমি মাঝে মাঝে কেমিক্যালস নিয়ে এক্সপেরিমেন্ট করি, তাতে কোনো অসুবিধে না। আর 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 হ্যাঁ, মাঝে মাঝে আমি একদম থম মেরে যাই। হয়তো 2-3 দিন একটা কথাও বললাম না। এরকম হলে চিন্তা করবেন না, আমায় একা ছেড়ে দিলে দেখবেন আমি কদিন পরেই আবার ঠিক হয়ে গেছি। এবার আপনি আচ্ছা, আমরা যেহেতু ফ্ল্যাট শেয়ার করব, আপনি থেকে তুমিতে নেমে আসা যাক। তুমি বলো তোমার বদগুণের ফিরিস্তি। বেশ, আমি একটু রকচটা, প্রচণ্ড ভোরে ঘুম থেকে উঠি, আমি ভীষণ কুঁড়ে, আর আমি হই হল্লা একদম পছন্দ করি না। বেহালার শব্দে আপত্তি? সেটা তো বেহালাকে বাজাচ্ছে তার উপর নির্ভর করছে। চলবে, আমার কোনো আপত্তি নেই। তাহলে ফ্ল্যাটটা একবার দেখে নেবে নাকি? কখন যাবে বলো? আগামীকাল দুপুরে। তুমি 12টার সময় এখানে চলে এসো, আমরা একসঙ্গে গিয়ে সব কথা পাকা করে আসবো। বেশ। বাই দ্য ওয়ে, আমি যে আফগানিস্তান থেকে, সেটা তুমি জানলে কি করে? সবে তো আলাপ হলো ডক্টর ওয়াটসন, আস্তে আস্তে সব জানতে পারবে। 221B বেকার স্ট্রিটে ফ্ল্যাটটা দেখেই আমাদের এত পছন্দ হয়ে গেল যে আমি আর শার্লক দুজনেই সঙ্গে সঙ্গে কথা পাকা করে টাকা দিয়ে ফ্ল্যাটের দখল নিয়ে নিলাম। ফ্ল্যাটে ছিল 2টি বেডরুম, আর 2 বেডরুমের মাঝখানে একটা বড় বসার ঘর। ঘরের 2টো বিরাট বড় জানলা দিয়ে বাইরের রাস্তার দৃশ্য দেখা যায়। আগামী কয়েকদিন আমাদের মালপত্র গুছিয়ে রাখতেই কেটে গেল। শার্লকের সঙ্গে থাকতে আমার কোনো সমস্যাই হচ্ছিল না। চুপচাপ স্বভাব, রাত 10টায় ঘুমিয়ে পড়তো, আর আমার ঘুম থেকে ওঠার আগেই ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যেত। সারাদিন কাটাতো হয় ল্যাবরেটরিতে, নয় ডিসেকশন রুমে, আর না হয় হেঁটে হেঁটে লন্ডন ঘুরে। হাতে কাজ থাকলে নাওয়া খাওয়া ভুলে যেত, আবার কাজ না থাকলে সারাদিন একভাবে সোফায় পড়ে থাকতো, মুখে টু শব্দটি না করে। যত দিন যেতে লাগলো আমার ওর ব্যাপারে কৌতূহল বাড়তে লাগলো। শার্লককে একবার দেখলে চট করে ভোলা শক্ত। 6 ফুটের বেশি লম্বা, লিকলিকে রোগা, উজ্জ্বল 2টো চোখ, আর ঈগলের ঠোঁটের মতো নাক। হাতে সব সময় কালি বা কেমিক্যাল কিছু একটা লেগে রয়েছে, কিন্তু সেই হাতই যখন বেহালা ধরত অসাধারণ সুর বেরিয়ে আসতো। আমার তখন যে শরীরের অবস্থা, কাজ করা তো দূরের কথা, বাড়ি থেকে বাইরে বেরোনো আমার পক্ষে সম্ভব ছিল না। তাই সারাদিন বসে বসে শার্লককেই আমি লক্ষ্য করে যেতাম, আর অনুমান করার চেষ্টা করতাম যে এই অদ্ভুত মানুষটা ঠিক কি করে। ডাক্তারি যে পড়ছে না সেটা তো নিজেই বলেছিল, ডিগ্রি যে ছিল তাও না, তবে লেখাপড়া করতো প্রচুর, যদিও নির্বাচিত কিছু বিষয় নিয়েই। তার বাইরে শার্লক কিছুই জানতো না। আমি অবাক হয়ে গিয়েছিলাম যেদিন ও বলেছিল কোপারনিকাসের নাম শোনেনি। ওর বক্তব্য, ও যে কাজ করে তাতে কোপারনিকাসের নাম না জানলেও চলে, কিন্তু সেই কাজটা যে ঠিক কি সেটা সেদিন আর জিজ্ঞাসা করা হয়নি। তবে শার্লকের জ্ঞানের পরিধির ব্যাপারে আমি একটা তালিকা তৈরি করেছিলাম। সাহিত্যের জ্ঞান 0, দর্শন শাস্ত্রের জ্ঞান 0, জ্যোতির্বিদ্যা 0, রাজনীতি সামান্য, উদ্ভিদবিদ্যা, বিষ চেনে, মাদকদ্রব্য চেনে, বাগান কিভাবে করে তার কিছুই জানে না, ভূতত্ত্ব, সীমিত জ্ঞান,
ট্রাউজারে কাদা দেখে বলে দিতে পারে লন্ডনের কোন অংশে এই কাদা লেগেছিল। রসায়ন অগাধ জ্ঞান, অ্যানাটমি জানে, অপরাধ অগাধ জ্ঞান, গত 100 বছরে কোথায় কি খুন জখম রাজধানী হয়েছে সব মুখস্থ। বেহালা ভালো বাজায়, বক্সিং ফেন্সিং এবং লাঠি খেলায় কুশল, আইনের জ্ঞান আছে। তালিকা তৈরি তো হলো, কিন্তু এই সব গুণসম্পন্ন একজন মানুষ যে কি কাজ করতে পারে সেটা আমি ভেবে বার করতে পারলাম না। আমাদের বেকার স্ট্রিটে আসার প্রথম 1 সপ্তাহ শার্লকের সঙ্গে দেখা করতে কেউ আসেনি। আমি ভাবলাম সে হয়তো আমারই মতো নিঃসঙ্গ, কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে লক্ষ্য করা শুরু করলাম যে সমাজের নানা স্তরের মানুষ তার সঙ্গে দেখা করতে আসে। তাদের মধ্যে একজন ফ্যাকাশে চেহারার লোক ছিল যার নাম লেস্ট্রেড। সে মাঝে মাঝেই আসতো। এরা কেউ এলেই শার্লক আমায় অনুরোধ করত বসবার ঘরটা ছেড়ে দিতে, কারণ সে সেই ঘরটাই অফিস হিসেবে ব্যবহার করত এবং তার বক্তব্য ছিল যে এরা তার ক্লায়েন্ট। 4 মার্চ আমার মনে আছে আমি একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। বেডরুম থেকে বেরিয়ে দেখি শার্লকের ব্রেকফাস্ট তখনও শেষ হয়নি। আমি বেল বাজিয়ে জানিয়ে দিলাম আমার কফি দিয়ে যেতে। তারপর সোফায় একটা ম্যাগাজিন খুলে বসলাম। দ্য বুক অফ লাইফ বলে একটা প্রবন্ধ আমার চোখে পড়ল। লেখক লিখেছেন কিভাবে শুধুমাত্র নিজের চোখ খোলা রেখে ভালো করে লক্ষ্য করলেই সামনের মানুষটার ব্যাপারে অনেক কিছু জানা যায়। শুরুতে ইন্টারেস্টিং লাগলেও যতই পড়তে লাগলাম ততই মনে হতে লাগলো যে যা লেখা রয়েছে তা একেবারেই অ্যাবসার্ড। শেষে বিরক্ত হয়ে ম্যাগাজিনটা ছুঁড়ে ফেলে দিলাম। যত সব গাঁজাখুরি। কি ব্যাপার? আরে কে একটা আর্টিকেল লিখেছে যে সে নাকি শুধু মানুষের দিকে তাকিয়ে থেকেই তার ব্যাপারে সবকিছু জেনে যেতে পারে। আজকাল ম্যাগাজিন আর লেখার লোক পায় না বোধহয়, তাই এইসব ছাপে। আজগুবি যত ননসেন্স। একে ধরে একটা ট্রেনের কামরায় উঠিয়ে দিয়ে বলতে হয় শুধু তাদের দিকে তাকিয়ে থেকে নিজের সহযাত্রীদের সবার পেশা কি বলতে। আমি 1000 পাউন্ড বাজি রাখতে পারি যে পারবে না। টাকাটা তুমি হেরে যাবে ওয়াটসন। আর ওই আর্টিকেলটা আমারই লেখা। তোমার? হ্যাঁ, আমার। আর আমার অবজারভেশন আর ডিডাকশন নিয়ে যে কথাগুলো তোমার আজগুবি মনে হচ্ছে ওয়াটসন, সেইগুলো ব্যবহার করেই কিন্তু আমি পেট চালাই। কিভাবে? ওকে, আমার পেশাটা একটু অন্যরকম। লন্ডনে গোয়েন্দা অনেক আছে, সরকারি এবং বেসরকারি। তবে আমি হচ্ছি পৃথিবীর একমাত্র কনসাল্টিং ডিটেকটিভ। অন্যরা যখন রহস্যের সমাধান করতে পারে না তখন তারা আমার কাছে আসে, সব তথ্য প্রমাণ আমার সামনে রাখে আর আমি তাদের রাস্তা দেখাই। লেস্ট্রেডকে দেখেছো তো, নাম করা গোয়েন্দা। ও একবার একটা ফর্জারির মামলায় আটকে গিয়েছিল, তখনই আমার কাছে প্রথমবার আসে। আর তোমার কাছে অন্য যারা আসে? সবাই কিছু না কিছু সমস্যা নিয়ে আমার কাছে আসে। আমি তাদের সমস্যার কথা শুনি, সমাধান বলি আর ফি পকেটস্থ করি। মানে মানে তুমি বলছো তুমি এই ফ্ল্যাট থেকে বাইরে না বেরিয়ে নিজের চোখে কিছু না দেখে ওদের সমস্যার সমাধান করে দাও? না, সব সময় তা করতে পারি না। মাঝে মাঝে এমন কেস আমার কাছে আসে যেটা সমাধান করতে আমায় ঘটনাস্থলে যেতেই হয়। আর তখন ওই আর্টিকেলে লেখা অবজারভেশন আর ডিডাকশনের যে টেকনিকগুলো তোমার পড়ে এত অবাস্তব লাগলো, সেইগুলোই ব্যবহার করে আমি কেস সলভ করি। তোমার মনে আছে আমি তোমায় প্রথম দেখায় বলেছিলাম যে তুমি আফগানিস্তান থেকে এসেছো? নিশ্চয়ই স্ট্যামফোর্ড তোমায় বলেছিল। মোটেই না, আমি তোমায় দেখেই বুঝেছিলাম তুমি আফগানিস্তান থেকে এসেছো। কিভাবে? বুঝিয়ে দিচ্ছি। তুমি ডাক্তার, সেটা স্ট্যামফোর্ড আমায় বলেছিল, কিন্তু তোমার হাব ভাব মিলিটারি ম্যানের। তাহলে আমি ডক্টর। মুখ রোদে পুড়েছে কিন্তু কোটের হাতার তলায় দেখা যাচ্ছে চামড়ার আসল রং, মানে তুমি ট্রপিক্স থেকে এসেছো। মুখ চোখ দেখে মনে হয় সবে অসুস্থতা থেকে সেরে উঠেছো। বাঁ হাতটা একটু স্টিফ, সম্ভবত বাঁ কাঁধে চোট লেগেছিল। ইংলিশ আর্মি ডক্টর, গত কয়েক বছরের মধ্যে ট্রপিক্সে আহত হয়েছেন, অসুস্থ হয়েছেন। নাও, এটা কোথায় হতে পারে? নিশ্চয়ই আফগানিস্তান। এলিমেন্টারি। বাবা, তুমি তো একেবারে এডগার অ্যালান পোর অগস্ট দুপার মতো কথা বললে। দুপা কিছুই না। ওই 1 ঘন্টা ধরে চুপ করে বসে থাকার পর হঠাৎ ওর বন্ধু কি ভাবছে সেটা বলে দেবা তো? ওটা স্রেফ চটক। তাহলে লেকক এমএল গেবোরিয়ার গোয়েন্দা? ওটা তো আরো বড় একটা গাথা। ওর যেটা করতে 6 মাস লাগে আমি সেটা 24 ঘন্টায় করে দিতে পারি। তবে বুদ্ধি দিয়েই বা কি হবে? তেমন ক্রিমিনালি তো দেখা যায় না আজকাল। এইবার আমার মনে হলো শার্লক একটু বাড়াবাড়ি করছে। ক্ষমতা থাকা ভালো, তবে নিজের ক্ষমতা নিয়ে এতটা বড়াই করা কেমন একটা যেন লাগছিল আমার।
আমি আমার জায়গা ছেড়ে উঠে জানলার ধারে এসে দাঁড়ালাম। বেকার স্ট্রিটের উল্টো দিকের ফুটপাতে দেখি লম্বা একজন লোক দাঁড়িয়ে আছে। জামা কাপড় সাধারণ, ফুটপাত দিয়ে হেঁটে যেতে যেতে বাড়ির নাম্বারগুলো দেখছিল। হাতে একটা বড় নীল রঙের খাম। মনে হলো নিশ্চয়ই কাউকে চিঠি দিতে এসেছে। আচ্ছা, ওই লোকটা কি চায় বলো তো? শার্লক আমার পাশে এসে দাঁড়িয়ে বাইরে তাকালো। কে ওই লোকটা? রিটায়ার্ড মারিন সার্জেন্ট। বলা সহজ, কিন্তু তুমি যেটা বললে সেটা ঠিক না ভুল যাচাই করবো কি করে? লোকটা এখানেই আসছে ওয়াটসন, ওকেই জিজ্ঞেস করো। দেখলাম লোকটি 221B নাম্বারটা দেখতে পেয়ে রাস্তা পেরিয়ে আমাদের বাড়িতেই ঢুকলো। কিছুক্ষণ পরেই শুনতে পেলাম আমাদের বসার ঘরের দরজায় তার নক। হ্যাঁ বলুন। মিস্টার শার্লক হোমসের জন্য চিঠি। আমি শার্লক হোমস। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি করেন? পিয়ন স্যার, ইউনিফর্মটা কাচতে গেছে। না না, এর আগে কি করতেন? সার্জেন্ট স্যার, রয়্যাল মেরিন লাইট ইনফ্যান্ট্রি। পিয়ন বেরিয়ে যেতেই আমি জিজ্ঞেস করলাম, এই এবার বলো তো তুমি কি করে বুঝলে? আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। দেখো, জানলা থেকেই দেখা যাচ্ছিল যে ওর হাতে একটা বিরাট বড় নোঙরের উল্কি রয়েছে। তার মানে নিশ্চয়ই নৌবাহিনীতে ছিল। কিন্তু ওর হাঁটা চলার মধ্যে কেমন একটা মিলিটারি ভাব, যেন বহু বছর ধরে মার্চ করা প্র্যাকটিস করেছে। তাহলে কি দাঁড়ালো? নৌবাহিনীর নোঙরের উল্কি, অথচ আর্মির মতো হাঁটা, মানে নির্ঘাত মেরিনস। তারপর খেয়াল করলাম ও যেভাবে মাথা উঁচু করে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল যখন ঠিকানা খুঁজছিল। ওটা দেখে বুঝলাম ওর কমান্ড করার অভ্যেস আছে বা ছিল। এবার কর্নেল বা তার থেকে উঁচু র্যাঙ্কের কেউ হলে তো আর সে পিয়ন হয়ে যাবে না রিটায়ার করার পর। কাজেই সার্জেন্ট। দুর্ধর্ষ শার্লক। এলিমেন্টারি, মাই ডিয়ার ওয়াটসন। আমি তোমায় বলছিলাম না যে বুদ্ধিমান ক্রিমিনাল আর নেই? মনে হচ্ছে ভুল বলেছিলাম। এই নাও, এই চিঠিটা পড়ো। কই দেখি। মাই ডিয়ার মিস্টার শার্লক হোমস, গতকাল রাতে 3 নম্বর লরেস্টন গার্ডেন্সে একটা বিশ্রী ব্যাপার ঘটেছে। রাতে পাহারায় থাকা কনস্টেবল দেখে বাড়িতে 2টোর সময় আলো জ্বলছে। যেহেতু ও জানতো যে বাড়িটা ফাঁকা, ও সন্দেহ হয়, ঢুকতে গিয়েও দেখে যে সদর দরজা খোলা। ভেতরে বসবার ঘরে দেখে মেঝেতে একজন ভদ্রলোকের লাশ পড়ে আছে। তার পকেট হাতড়ে ভিজিটিং কার্ড পাওয়া যায়, যাতে তার নাম রয়েছে ইনক জে ড্রেবার, ক্লিভল্যান্ড, ওহাইও, USA। চুরি, ছিনতাই এই জাতীয় কিছুই হয়নি। ভদ্রলোক যে কিভাবে মারা গেলেন সেটা পর্যন্ত বোঝা যাচ্ছে না। ঘরের রক্তের দাগ রয়েছে, তবে লাশে কোনো ক্ষতচিহ্ন নেই। আমি এই ঘটনার কিছুই বুঝতে পারছি না। আপনি দয়া করে একবার যদি আসেন তাহলে আমাদের খুব উপকার হয়। ইতি টোবায়াস গ্রেগসন। স্কটল্যান্ড ইয়ার্ডের সব থেকে ভালো ডিটেকটিভদের মধ্যে গ্রেগসন একজন। ও আর লেস্ট্রেড, দুজনের মধ্যে সম্পর্ক একেবারে আদায় কাঁচকলায়। দুজনকে একসঙ্গে যদি এই কেসে লাগানো হয় তাহলে মজা হবে। তাহলে আমি ক্যাব ডাকি একটা। যাবো কিনা ভাবছি। এমনিতেও আমি রহস্যের সমাধান করে দিলেও কৃতিত্ব তো ওই গ্রেগসনই নেবে। আরে কিন্তু এত করে তোমায় বলছে যে যেতে। হ্যাঁ, তাও বটে। চলো তাহলে দেখে আসা যাক। মানে আমি যাব কেন? তোমার অন্য কোনো কাজ আছে? না, তা নেই। তাহলে চলো। ঠান্ডা মেঘলা কুয়াশা ঢাকা লন্ডনের মধ্যে দিয়ে আমরা চললাম লরেস্টন গার্ডেন্সের দিকে। সারা রাস্তা হোমস গান বাজনা, স্ট্র্যাডিভ্যারিয়াস আর অ্যামাটি বেহালার মধ্যে তফাৎ, এই নিয়েই কথা বলে গেল। গন্তব্যের প্রায় 100 মিটার দূরে ও গাড়োয়ানকে দাঁড়াতে বলে গাড়ি থেকে নামল। আমি ভেবেছিলাম ও হয়তো গাড়ি থেকে নেমেই বাড়ির মধ্যে ঢুকবে, কিন্তু শার্লক তা করল না। বরং খুব ধীরে ধীরে এগোতে লাগলো। রাস্তা, ফুটপাথ, আকাশ, চারিদিকে তাকাতে তাকাতে 1 থেকে 4 নম্বর লরেস্টন গার্ডেন্সের 4টে বাড়ির মধ্যে 2টো ফাঁকা। তাদের মধ্যেই একটা আমাদের গন্তব্য। বাকি 3টে বাড়ির মতোই 3 নম্বর লরেস্টন গার্ডেন্সের বাড়িটা রাস্তা থেকে একটু পিছিয়ে। রাস্তা থেকে ঢুকলেই সামনে একটা বাগান। বহুকালের অবহেলায় বাগানের প্রায় সব গাছই মরে নেতিয়ে গেছে। তারই মাঝখান দিয়ে কাঁচা একটা পায়ে হাঁটা পথ দিয়ে বাড়ির সদর দরজা অবধি যেতে হয়। বাড়ির বন্ধ জানলায়
ঝুলছে টু লেট লেখা বোর্ড। বাগান আর রাস্তার মধ্যে একটা 3 ফুটের উঁচু ইটের দেওয়াল, যার উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে একজন কনস্টেবল। শার্লক লক্ষ্য করলাম পায়ে চলা পথ দিয়ে না গিয়ে বরং বাগানের ঘাসের উপর দিয়ে হেঁটে বাড়ির দিকে এগোলো। কিন্তু যেতে যেতে তার চোখ আটকে রইল ওই পথটার উপরেই। দুবার সে দাঁড়ালো, একবার হাসলো, যদিও সে যে কি দেখতে পেয়েছে আমি বুঝলাম না। বাড়ির দরজায় আমাদের জন্য অপেক্ষা করছিলেন একজন লম্বা ফর্সা ভদ্রলোক। শার্লককে দেখে তিনি হাত বাড়িয়ে দিলেন। গুড মর্নিং মিস্টার হোমস। খুব ভালো লাগলো যে আপনি এসেছেন। সবকিছু আপনি যেমন চান ঠিক তেমনটি রাখা রয়েছে, কাউকে কোনো জিনিস ঘাঁটতে দিইনি আমি। তাহলে এই রাস্তাটার এমন অবস্থা হলো কি করে? পায়ের ছাপ টাপ যা ছিল সব তো শেষ। দেখে মনে হচ্ছে তুমি এক পাল মোষ ছেড়ে দিয়েছিলে এখানে চড়তে। আমি বাড়ির ভেতরের দায়িত্বে ছিলাম স্যার। বাইরের ব্যাপার স্যাপার আমার সহকর্মী মিস্টার লেস্ট্রেড সামলাচ্ছিলেন। ও, তোমরা দুজনেই একসঙ্গে তদন্ত করছো? বেশ বেশ। আচ্ছা, তুমি কি এখানে ক্যাবে এসেছো? না তো। আর লেস্ট্রেড? না। বেশ, তাহলে চল বাড়ির ভেতরটা দেখি। এই বলে গ্রেগসনকে হাঁ করিয়ে দিয়ে শার্লক গট গট করে বাড়ির ভেতরে ঢুকে গেল। দরজা দিয়ে ঢুকে একটা লম্বা প্যাসেজের শেষে রান্নাঘর। প্যাসেজের দুদিকে 2টো দরজা, তার মধ্যে একটা দেখেই বোঝা যাচ্ছে সেটা বহুদিন খোলা হয়নি। অন্যটা দিয়ে ঢুকে বসার ঘর, বড় চৌকো ঘর, যেটা আরো বড় মনে হচ্ছে কারণ তার ভেতরে কোনো আসবাব নেই। দেওয়ালে জায়গায় জায়গায় ছাতা পড়ে ছোপ ধরে গেছে। দরজার উল্টো দিকে মার্বেলের তৈরি একটা ফায়ারপ্লেস, তার এক কোণায় একটা লাল মোমবাতির শেষ অংশ। ঘরের একমাত্র জানলার নোংরা কাঁচের মধ্যে দিয়ে আবছা আলো আসছে ভেতরে, আর সেই আলোয় দেখা যাচ্ছে ঘরের মেঝেতে পড়ে থাকা লাশ। তার খোলা চোখ দুটো সিলিং এর দিকে তাকিয়ে। লোকটির বয়স আন্দাজ 40-45, মাঝারি উচ্চতা, চওড়া কাঁধ, পরনে মোটা কাপড়ের ফ্রক কোট আর ওয়েস্ট কোট, হালকা রঙের ট্রাউজার এবং চোস্ত কলার এবং কাফ। লাশের পাশে পড়ে রয়েছে একটা টপ হ্যাট। লাশের হাত দুটো মুঠো করা আর পা দুটো জড়িয়ে রয়েছে, যেন মৃত্যুর আগে ভয়ঙ্কর লড়াই করেছিল কারোর সঙ্গে। মুখে ঘৃণার অভিব্যক্তি মৃত্যুর কাঠিন্য মুছে ফেলতে পারেনি। সরু কপাল, ভোঁতা নাক আর বিশাল চোয়ালের ফলে মুখটা কেমন যেন একটা বাঁদুরে দেখতে লাগছে। এর আগে অনেক লাশ আমি দেখেছি, তবে লন্ডনের এই পরিত্যক্ত বাড়িটা এই লাশটাকে যেন আরো বেশি ভয়াবহ করে তুলেছিল। দরজার পাশেই লেস্ট্রেড দাঁড়িয়েছিল। এটা নিয়ে কাগজে লেখালেখি হবে মিস্টার হোমস। এমন জিনিস আমি কোনোদিন দেখিনি। কোনো ক্লু পেলে না? কিছু না। দেহের চারিদিকে তো রক্তের ছিটে ফোঁটা পড়ে রয়েছে। তোমরা শিওর যে দেহে কোনো আঘাতের চিহ্ন নেই? একদম স্যার। একদম স্যার। তাহলে এই রক্ত অন্য কারুর, বোধ হয় খুনির। কথা বলতে বলতেই শার্লক ঝড়ের গতিতে লাশের একটা এক্সামিনেশন করে নিল। লাশ সরানো হয়নি তো? না, আমাদের তদন্তের জন্য যতটুকু দরকার ছিল তার বাইরে একটু নড়ানো হয়নি। ঠিক আছে, এবার মর্গে নিয়ে যেতে পারো। আমার আর কিছু দেখার নেই। গ্রেগসন হাঁক দিতে 4 জন স্ট্রেচার নিয়ে ঘরে ঢুকল, কিন্তু তারা লাশটা তুলতেই ছোট্ট কি যেন একটা গড়িয়ে পড়ল মেঝেতে। কি পড়লো দেখি? ও বাবা, মহিলার ওয়েডিং রিং। মানে এই খুনের সঙ্গে একজন মহিলা জড়িয়ে আছেন। এই কেস তো আরো জটিল হয়ে যাচ্ছে মিস্টার হোমস। জটিল কোথায় গ্রেগসন, বলো আরো সহজ হয়ে যাচ্ছে। তবে আংটির দিকে হাঁ করে তাকিয়ে থেকে কিছু হবে না। ওর পকেটে কি পেলে? এই তো সব লিস্ট করে রেখেছি স্যার। একটা সোনার ঘড়ি নাম্বার 97163, লন্ডনের ব্যারাউডের তৈরি। খুব ভারী মোটা একটা সোনার অ্যালবার্ট চেন, সোনার আংটি, তাতে ফ্রিমেসনদের চিহ্ন, সোনার পিন, পিনের মাথায় বুলডগ, চোখ দুটো রুবি, রাশিয়ান চামড়ার কার্ড কেস, ভেতরের কার্ডে লেখা এনক জে ড্রেভার, ক্লিভল্যান্ড, রুমালো EJD লেখা আছে। পার্স নেই, তবে পকেটে ছিল 7 পাউন্ড 13 শিলিং, বোকাচিওর ডেকামেরন, পকেট এডিশন। ভেতরে নাম লেখা রয়েছে জোসেফ স্ট্যাঙ্গারসন, 2টো চিঠি, একটা ড্রেভার আর একটা স্ট্যাঙ্গারসনের নামে। চিঠি দুটো কোন ঠিকানায় পাঠানো? আমেরিকান এক্সচেঞ্জ, স্ট্র্যান্ড। চিঠি দুটোই গুইয়ন স্টিমশিপ কোম্পানির পাঠানো।
ওদের জাহাজ লিভারপুল থেকে কবে ছাড়বে সেই খবর রয়েছে। মনে হয় নিউ ইয়র্কে ফেরার প্ল্যান ছিল। স্ট্যাঙ্গাসনের ব্যাপারে খবর নিয়েছো? নিয়েছি স্যার, খবরের কাগজে বিজ্ঞাপন দিতে বলেছি আর একজনকে আমেরিকান এক্সচেঞ্জে পাঠিয়েছি, তবে সে এখনো ফেরত আসেনি। ক্লিভল্যান্ডে টেলিগ্রাম করেছো? আজ সকালেই করেছি স্যার। কি লিখলে সেটাতে? কি লিখলাম মানে ঘটনার বর্ণনা দিয়ে জিজ্ঞেস করলাম কোনো তথ্য যদি ওদের কাছে থাকে। আর কিছুই লেখনি? আর মানে আর কি লিখবো স্যার? কেসটা সম্বন্ধে আর কিছুই তোমার জরুরি মনে হলো না? জরুরি মানে আরে মিস্টার গ্রেগসন, আমি একটা ক্লু খুঁজে পেয়েছি যেটা আপনি মিস করে গেছেন। এদিকে আসুন। লেস্ট্রেড ঘরের একটা দেওয়ালের কাছে দাঁড়িয়ে। আমরা সবাই সেদিকে যেতে সে একটা দেশলাই জেলে দেওয়ালের কাছে নিয়ে এলো। এই দেখুন। দেওয়ালে রক্ত দিয়ে লেখা একটা শব্দ, RACHE, রেচ। এর মানে কি? কি আবার লিখতে চেয়েছিল রেচেল, কিন্তু শেষ করতে পারেনি। এক মিনিট লেস্ট্রেড, তুমি সবার আগে এটা খুঁজে পেয়েছো এবং খুনি এটা নিজের রক্ত দিয়েই লিখেছে, সেটা ঠিক। কিন্তু আর কিছু বলার আগে আমি একটু বাকি ঘরটা ভালো করে খুঁজে দেখতে চাই। এই বলে শার্লক পকেট থেকে একটা মেজারিং টেপ আর ম্যাগনিফাইং গ্লাস বের করে নিঃশব্দে সারা ঘরের মাপযোগ করতে শুরু করলো। সে নিজের কাজে এতটাই ডুবে গিয়েছিল যে আমরা যে সেখানে রয়েছি সেটা ভুলে গিয়েছিল। 4.5 ফুট। নিজের মনেই বিড়বিড় করতে করতে সে একবার এদিকে যায় তো একবার ওদিকে যায়, একবার হাঁটু গেড়ে মাটিতে বসে তো একবার একেবারে শুয়েই পড়ে মেঝেতে। এক্সকিউজ মি, একটু সরো। হাইট above 6 feet. এইটা ওকে। 20 মিনিট এরমভাবে চরকিপাক খেয়ে শার্লক ফাইনালি মেঝের একটা জায়গা থেকে খানিকটা ধুলো একটা খামের মধ্যে তুলে নিয়ে এবং তারপর দেওয়ালে রক্ত দিয়ে লেখা কথাটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁটিয়ে দেখে আমাদের কাছে ফিরে এলো। কি বুঝলেন স্যার? আহা, আমি সব বলে দিলে তোমাদের কেস সলভ করার আনন্দটাই মাটি হয়ে যাবে লেস্ট্রেড। তোমরা নিজেদের মতো কাজ করো। আমি একবার সেই কনস্টেবলের সঙ্গে কথা বলতে চাই যে লাশটা পেয়েছিল। তার নাম আর ঠিকানাটা আমায় দিও তো। আমি লিখে দিচ্ছি। জন র্যান্স, 46 অডলি কোর্ট, কেনিংটন পার্ক গেট। এখন অফ ডিউটি আছে, বাড়িতেই পাবেন। থ্যাংক ইউ লেস্ট্রেড। চলো ডক্টর, কথা বলে আসি। আর তোমাদের দুজনকে কয়েকটা কথা বলে যাই। এটা খুন, দুর্ঘটনা নয়। খুনি পুরুষ, 6 ফুটের বেশি লম্বা, ভালো স্বাস্থ্য, হাইটের তুলনায় পা একটু ছোট, ভোঁতা মুখওয়ালা জুতো পরে আর ট্রিচুনোপলিস সিগার খায়। সে এখানে এসেছিল 4 চাকার ঘোড়ার গাড়ি চেপে। গাড়ি যে ঘোড়াটা টানছিল তার 3 পায়ে পুরনো হর্স শু ছিল আর 1 পায়ে নতুন। তার ডান হাতের নখ খুব লম্বা। এইগুলো সবই আমার অনুমান, তবে হয়তো তোমাদের কাজে লাগতে পারে। কিন্তু এটা যদি খুন হয় তাহলে মানে একে খুন করা হলো কিভাবে? 20। আরেকটা কথা লেস্ট্রেড, RACHE, রেচ নয়, রাখ। জার্মান ভাষায় প্রতিশোধ, রিভেঞ্জ। কাজেই মিস রেচেলের খোঁজে সময় নষ্ট করো না। চলি। দুপুর 1টা নাগাদ আমরা লরেস্টন গার্ডেন্স ছেড়ে বেরোলাম। শার্লক আগে গেল কাছে পোস্ট অফিসে একটা টেলিগ্রাম পাঠাতে। সেখান থেকে বেরিয়ে আমরা একটা ক্যাবে উঠে বসলাম। গন্তব্য অডলি কোর্ট। কেসের সমাধান আমি মোটামুটি করেই ফেলেছি, তাও দেখা যাক কি বলে জন র্যান্স। বাবা, এর মধ্যেই সমাধান হয়ে গেল? আচ্ছা, খুনির ব্যাপারে তুমি যে অতগুলো কথা বললে, জানলে কি করে? খুবই সহজ। ওখানে পৌঁছে আমি প্রথমেই যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে বাড়ির সামনেই রাস্তার ওপর ঘোড়ার গাড়ির চাকার গভীর দাগ। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, কিন্তু তার আগে 1 সপ্তাহ আবহাওয়া একদম শুকনো ছিল। তার মানে ওই চাকার দাগ হয়েছে গতকাল রাতে বৃষ্টির পর। গ্রেগসন বলল ওরা ক্যাবে আসেনি, তাহলে এটা কার গাড়ির দাগ? নিশ্চয়ই খুনির। বুঝলাম, কিন্তু লোকটার হাইট? এটা তো আরো সহজ, পায়ের ছাপ থেকে। একটা মানুষের পদক্ষেপ কতটা তফাতে পড়ছে সেটা থেকে খুব সহজেই তার উচ্চতা হিসেব করা যায়। খুনির পায়ের ছাপ তো বাড়ির বাইরে কাঁচা রাস্তাতেও ছিল, আর ভেতরে মেঝের ধুলোর উপরেও। তাছাড়া দেওয়ালে লেখাটা। মানুষ যখন দেওয়ালে লেখে সে সাধারণত নিজের আই লেভেলেই লেখে। বোঝা গেল? বেশ, তবে তার বয়স? ওয়েল,
যে এক পা বাড়ালে 4.5 ফুট এগিয়ে যায় সে নিশ্চয়ই একেবারে থুরথুরে বুড়ো নয়। আর কিছু? আঙুলের লম্বা নৌক আর ট্রিচিনোপলি সিগার। দেওয়ালে আঙুল দিয়ে লিখতে গিয়ে অক্ষরগুলোর উপরে প্লাস্টারে সামান্য দাগ লেগেছিল। লম্বা নোখ না হলে ওটা হয় না। আর ট্রিচিনোপলি সিগার মেঝেতে পড়ে থাকা ছাই থেকে চিনেছিলাম। আমি মোটামুটি সব পরিচিত ব্র্যান্ডের সিগারেট আর চুরুটে ছাই দেখে চিনতে পারি ডক্টর ওয়াটসন। এই নিয়ে আমার একটা লেখাও আছে। উফ, বাপরে, আমার মাথা ভোঁ ভোঁ করছে। এইটুকুতেই? তবে আমি একটা মিথ্যে কথা বলেছি। RACHE, ওটার সঙ্গে জার্মান কারুর কোনো সম্পর্ক নেই। ওটা কোনো জার্মানের লেখাই নয়, কারণ জার্মান অক্ষর ওইভাবে লেখা হয় না। ওটা যে লিখেছে সে পুলিশকে ভুল পথে চালিত করার জন্যই লিখেছে। তবে এত কিছু বলে দেওয়ার পরে আমার লেস্ট্রেড আর গ্রেগসনকে এটাও ধরিয়ে দিতে ইচ্ছে করছিল না। আমি যা বুঝছি ওরা দুজনে, মানে খুনি এবং নিহত ব্যক্তি দুজনে একসঙ্গে এসেছিল। বাড়ির ভেতরে বসার ঘরে ঢুকে দুজনের মধ্যে কিছু একটা নিয়ে বাগবিতণ্ডা হয়। খুনির পায়ের ছাপ দেখে মনে হয় সে উত্তেজিত হয়ে পায়চারি করতে করতে কথা বলছিল। তারপর খুন। এই তো এসে গেছে অডলি কোড। চলো দেখা যাক জন র্যান্স কি বলে। অডলি কোর্ট জায়গাটা খুব একটা সুবিধের নয়। ঘুপচি একটা গলির মধ্যে দিয়ে গিয়ে একটা বড় দালান, দালানের চারিদিকে ঘাড়ের ওপর এক একটা বাড়ি। খুঁজে খুঁজে তার মধ্যে আমরা 46 নম্বর খুঁজে পেয়ে দরজায় কড়া নাড়তে একজন দরজা খুলে আমাদের বললেন যে র্যান্স ঘুমোচ্ছে, আমরা যেন একটু বসি, তাহলে তাকে ডেকে দেওয়া হবে। কিছুক্ষণের মধ্যেই র্যান্স এলো। মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে তাকে যে ঘুম থেকে তোলা হয়েছে তাতে সে বেশ বিরক্ত। থানায় তো যা বলার বলে দিয়ে এসেছি, আবার কি চাই? আপনার রিপোর্ট আমি দেখেছি, তবে ভাবছিলাম আপনার মুখ থেকে যদি একবার শোনা যায়। ঠিক আছে, দেখুন, আমার ডিউটি থাকে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। তো কাল রাতে তেমন ঝামেলা কিছুই হয়নি। ওই বাইট হার্ট ট্যাভার্নে একটু গোলমাল হয়েছিল, তবে তাছাড়া আর কিছু নয়। 1টা নাগাদ বৃষ্টি শুরু হলো। তখন আমার হ্যারি মার্চারের সঙ্গে দেখা হলো। ও হল্যান্ড গ্রোভের দিকটা টহল দেয়। আমরা দুজনে কিছুক্ষণ কথা বললাম হেনরিয়েটা স্ট্রিটের মোড়ে। 2টো নাগাদ আমার মনে হলো একবার ব্রিক্সটন রোডের দিকটা দেখে আসি। রাস্তা একদম ফাঁকা ছিল। আমার পাশ দিয়ে একটা ক্যাব চলে গেল, কিন্তু তাছাড়া আর কাউকে দেখতেই পেলাম না। কিন্তু তারপর হঠাৎ খেয়াল করলাম লরেস্টন গার্ডেন্সের ওই বাড়িটায় আলো জ্বলছে। এবার আমি তো জানি যে ওই বাড়িটা আর তার পাশের বাড়িটা দুটোই ফাঁকা। তো আমি বাড়ির সামনের দরজা দিয়ে ঢুকতে যাব, কিন্তু তারপর মনে হলো একেবারে একা ভেতরে ঢোকা ঠিক হবে না। আমি বাড়ির পেছনের দরজায় গেলাম, ভাবলাম ওদিক দিয়ে হয়তো মার্চারকে দেখতে পাবো, তাহলে ওকেও ডেকে নেবো। কিন্তু চারিদিকে তাকিয়ে দেখি কোথাও কেউ নেই। তো আমি একা একাই ভেতরে ঢুকলাম পা টিপে টিপে। যে ঘরে আলো জ্বলছিল সেখানে ঢুকে দেখি। কি দেখেছিলেন তা আমি জানি, তারপর কি করলেন সেটা বলুন। ছুটে গেটে গিয়ে আমি হুইসেল বাজালাম। সেটা শুনে মার্চার আর আরো 2জন কনস্টেবল দৌড়তে দৌড়তে এলো। রাস্তা তখনও ফাঁকা ছিল? ফাঁকা, হ্যাঁ ফাঁকাই বলতে পারেন। মানে? আরে বেরিয়ে হুইসেল বাজাতে যাব তখন দেখি কোত্থেকে এক মাতাল এসে জুটেছে। গেটে হেলান দিয়ে দাঁড়িয়ে চিৎকার করে গান গাইছে। কেমন দেখতে ছিল লোকটাকে? এই রে, তা তো খেয়াল করিনি স্যার, তবে হ্যাঁ খুব লম্বা ছিল, এটা মনে আছে। ওটাই যথেষ্ট। তো সেই মাতাল তারপর কোন দিকে গেল খেয়াল করেছিলেন? না স্যার, আমাদের তখন অনেক কাজ। বাড়ির ভেতরে কিরকম জামা কাপড় পরেছিল মনে আছে? খয়েরি রঙের ওভারকোট। হাতে কি একটা চাবুক ছিল? চাবুক? না, তা তো ছিল না। ফেলে এসেছে তার মানে। আচ্ছা, আপনি তারপর রাস্তায় কোনো ক্যাব দেখতে পাননি বা ক্যাবের আওয়াজ শুনতে পাননি? কই না তো স্যার। বেশ, এই নিন কনস্টেবল, এটা আমার তরফ থেকে। আমরা আসি। থ্যাংক ইউ স্যার। কিছু বুঝতে পারলেন স্যার? হ্যাঁ, তা তো পেরেছি। বুঝতে পারলাম যে আপনার পুলিশে কোনো ভবিষ্যৎ নেই। গতকাল রাতেই আপনার প্রমোশন হয়ে যেতে পারতো, আপনি কনস্টেবল থেকে সার্জেন্ট হয়ে যেতে পারতেন, কিন্তু মানে স্যার? মানে বাড়ির সামনে ওই মাতাল লোকটা, ওই হচ্ছে খুনি। আর সে আপনার হাতের নাগালের মধ্যে থাকা সত্ত্বেও আপনি তাকে ছেড়ে দিলেন। চলো বলছেন। আচ্ছা, ওই মাতাল লোকটাই যদি খুনি হয়ে থাকে, তাহলে ও কি তখনই বাড়ি থেকে বেরোচ্ছিল যখন র্যান্স এসে পৌঁছয়? না, ও দ্বিতীয়বার ফিরে এসেছিল।
দ্বিতীয়বার ফিরে এসেছিল, কিন্তু কেন? আংটিটা ফেরত নিতে, ওয়াটসন। আর কোনো উপায় যদি না থাকে তাহলে ওই আংটির টোপ ফেলেই ওকে ধরতে হবে। ইস, আমার র্যান্সের উপর ভীষণ রাগ হচ্ছে। এত ভালো একটা সুযোগ এইভাবে ছেড়ে দেয় কেউ? তবে ভাগ্যিস তুমি ছিলে। তুমি আমায় জোরজার করলে বলেই তো আমি এমন একটা কেস স্টাডি করার চান্স পেলাম। আ স্টাডি ইন স্কারলেট, লোহিত অধ্যয়ন। যাই হোক, আপাতত তুমি বেকার স্ট্রিট ফেরো, আমি চললাম লাঞ্চ করতে, আর তারপর নর্মান নেরুদার কনসার্ট। ক্যাবি, এখানে থামাও একবার। সন্ধ্যেবেলা দেখা হবে, ওয়াটসন। শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প, স্যার আর্থার কোনান ডয়েলের লেখা আ স্টাডি ইন স্কারলেট। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক। আজ সকালের পরে আমার একটু ক্লান্তই লাগছিল। বাড়ি ফিরে লাঞ্চ খেয়ে শার্লকের অনুমানগুলো কিভাবে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছিল তাই ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। শার্লকের ফিরতে ফিরতে সন্ধে হলো। আমি দরজা খোলার শব্দ পেয়ে বসার ঘরে ঢুকে দেখি টেবিলে আমাদের ডিনার সাজানো রয়েছে। উফ, কি দারুণ বাজালো ওয়াটসন, দারুণ দারুণ। যাই হোক, সন্ধ্যেবেলার কাগজটা পড়েছো? না তো। খুনের খবরটা বেরিয়েছে, তবে আংটির কোনো উল্লেখ নেই। অবশ্য তাতে ভালোই হয়েছে। কেন? এই বিজ্ঞাপনটা দেখো। লন্ডনের সব কাগজে আজকে আমি এই বিজ্ঞাপনটা দিয়েছি। শার্লক আমার দিকে কাগজ এগিয়ে দিয়ে তার একটা বিশেষ জায়গায় আঙুল দেখালো। আমি দেখলাম লেখা রয়েছে, ফাউন্ড ইন ব্রিক্সটন রোড দিস মর্নিং আ প্লেন গোল্ড ওয়েডিং রিং ইন দ্য রোডওয়ে বিটুইন দ্য হোয়াইট হার্ট ট্যাভার্ন অ্যান্ড হল্যান্ড গ্রোভ। অ্যাপ্লাইড ডক্টর ওয়াটসন, 221B বেকার স্ট্রিট, বিটুইন 8 and 9 দিস ইভিনিং। তোমার নামটা ব্যবহার করেছি বলে আশা করি তুমি মাইন্ড করবে না। আমার নাম অনেকেই চেনে, কাজেই ওটা দিলে সমস্যা হতো। ও না, সে ঠিক আছে, কিন্তু কেউ যদি সত্যিই চলে আসে তখন কি করবে? আমার কাছে তো আংটি নেই। কেন থাকবে না? এই তো। শার্লক নিজের পকেট থেকে একটা সোনার আংটি বার করে আমার সামনে ধরলো। এইতে কাজ হয়ে যাবে, হুবহু ওটার মতোই দেখতে। আর তোমার ধারণা যে এই বিজ্ঞাপন দেখে র্যান্সের সেই খয়েরি ওভারকোট পরা লোকটা এখানে আসবে? নিজে না এলেও তার কোনো অ্যাকাম্প্লিসকে পাঠাবে। কিন্তু এটা তার পক্ষে বড্ড বেশি ঝুঁকি হয়ে যাবে না? না ওয়াটসন, আমার অনুমান যদি ঠিক হয় তাহলে খয়েরি ওভারকোট কিছুতেই ওই আংটিটা হাতছাড়া করতে চাইবে না। লাশের ওপর ঝুঁকে দাঁড়িয়েছিল যখন, তখন আংটিটা পড়ে যায়। রাস্তায় যেতে যেতে ওর খেয়াল হয় যে পকেটে আংটিটা নেই। সেটা ফেরত নিতে ও বাড়িতে ফিরে আসে, কিন্তু এসে দেখে যে পুলিশ সেখানে পৌঁছেছে। তাই মাতালের অভিনয়। এবার ভেবে দেখো ওয়াটসন, আংটিটা যে ঠিক কখন কোথায় ওর পকেট থেকে পড়েছে সেটা তো ও জানে না। আন্দাজ করেছিল যে হয়তো বাড়িতে আছে। এবার যদি ও বিজ্ঞাপনে দেখে যে ওই পাড়াতেই রাস্তায় একটা সোনার আংটি কেউ কুড়িয়ে পেয়েছে, তাহলে ওর নিশ্চয়ই মনে হবে যে এটা ওর আংটি। ও আসবে ওয়াটসন, এই 1-8 ঘন্টার মধ্যেই আসবে। আচ্ছা বেশ, সে না হয় এলো। তারপর সামলাতে হবে। তোমার কাছে কোনো অস্ত্র আছে? আমার পুরনো সার্ভিস রিভলভার আর কিছু কার্ট্রিজ আছে। ওটা পরিষ্কার করে লোড করে রাখো, দরকার পড়বে। আমি শার্লকের কথা মতো কাজ করলাম। ফিরে এসে দেখি শার্লক আনমনে বেহালা বাজাচ্ছে। ওয়াটসন, সকালে যে টেলিগ্রামটা করেছিলাম সেটার উত্তর এসেছে আমেরিকা থেকে। আমার অনুমান একদম ঠিক। আর তোমার অনুমান হচ্ছে যে আমার বেহালার তারগুলো পাল্টানোর দরকার। বন্দুকটা পকেটে ঢুকিয়ে রাখো, আর ও এলে ওর সঙ্গে একদম নর্মাল ভাবে কথা বলবে। বাকিটা আমি সামলে নেব। ওর দিকে হাঁ করে তাকিয়ে থেকো না, তাহলে সন্দেহ করবে। বুঝেছো? 8টা বাজলো। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। দরজাটা একটুখানি ফাঁক করে দাও তো। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, ওতেই হবে। এবার একটা কাজ করো, চাবিটা ফুটোর ভেতরের দিকে লাগিয়ে রাখো। হ্যাঁ, ওই সিঁড়িতে পায়ের আওয়াজ। চলে এসো, চলে এসো, বসে পড়ো এখানে। কে? এটা কি ডক্টর ওয়াটসনের ফ্ল্যাট? শার্লক, এ তো মহিলা।
অ্যাকাম্প্লিস। ডাকো ডাকো, ভেতরে রাখো। হ্যাঁ, কামেন। দরজা খুলে ঘরে ঢুকলেন এক কুঞ্জ বৃদ্ধা, মাথার চুল সাদা, মুখে অসংখ্য বলিরেখা। ঘরের আলোয় যেন এক মুহূর্তের জন্য তাঁর চোখ ধাঁধিয়ে গেল। তারপর তিনি কাঁপা কাঁপা হাতে আমার দিকে এগিয়ে দিলেন খবরের কাগজের একটা কাটিং। আমি এই বিজ্ঞাপনটা দেখে এসেছিলাম স্যার। আপনাদের খুঁজে পাওয়া ওই আংটিটা, ওটা আমার মেয়ে স্যালির। 1 বছর হলো বিয়ে হয়েছে। ওর বর জাহাজে কাজ করে, বাড়িতে খুব একটা থাকে না। তবে ফিরে এসে যদি দেখে যে... বুঝেছি। দেখুন তো, এটাই কি আপনার মেয়ের আংটি? হ্যাঁ স্যার, ভগবানের অশেষ করুণা। আমার স্যালিটা আংটির চিন্তায় একেবারে... আসলে ও কাল সন্ধেবেলা সার্কাস দেখতে গিয়েছিল। আপনার ঠিকানাটা একটু বলবেন? 13 নম্বর ডাঙ্কান স্ট্রিট, হাউন্ডসডিচ। অনেকটাই দূরে স্যার। হাউন্ডসডিচ থেকে সার্কাস দেখতে গেলে তো ব্রিক্সটন রোড রাস্তায় পড়ে না? হ্যাঁ, আপনি ঠিকানা জানতে চাইলেন, আমি আমার ঠিকানাটা বললুম। স্যালি থাকে 3 নম্বর মেফিল্ড প্লেস, পেখামে। ও, সেখান থেকে গেলে অবশ্য। আপনার নাম? মিসেস সয়ার স্যার। স্যালির পদবী ডেনিস, ওর বর টম ডেনিস। এমনিতে ভালো ছেলে, তবে ওই মদ খেলে না। এই নিন আপনার আংটি, মিসেস সয়ার। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমার বেচারা মেয়েটা। আমি আসি স্যার, আসি। যেই বৃদ্ধার পায়ের আওয়াজ মিলিয়ে গেল, অমনি শার্লক লাফিয়ে উঠল। ফলো করতে হবে, তুমি এখানেই থাকো ওয়াটসন। আমায় কিছু বলার সুযোগ না দিয়েই শার্লক ঝড়ের বেগে বেরিয়ে গেল। আমি বসে একটা পাইপ ধরিয়ে একটা বই পড়তে লাগলাম। 10টা বাজলো, শার্লকের দেখা নেই। 11টা বাজলো, শার্লকের দেখা নেই। 12টা বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি, তখন সে ঘরে ফিরে এলো। ঘরে ঢুকতে ওর মুখ দেখেই আমি বুঝলাম যে ও সফল হয়নি। কিন্তু শার্লক ঘরে ঢুকে সোফায় বসে অট্টহাসি দিয়ে উঠল। খবরদার গ্রেগসন আর লেস্ট্রিটকে বলো না আজকের কথা। আমি এত বছর ধরে ওদের পেছনে লেগেছি, ওরা ছেড়ে দেবে না। কিন্তু হলোটা কি? ওয়েল, তোমাকে বলতে অসুবিধা নেই। বাড়ি থেকে বেরিয়ে মহিলা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, দেখে মনে হলো ফুট সোর। খানিক এগিয়ে উনি একটা ক্যাব হাঁকলেন। শুনতে পেলাম উনি গাড়ওয়ানকে বলছেন 13 নম্বর ডানকান স্ট্রিট, হাউন্ডসডিচ। আমি ভাবলাম তাহলে কি আমি ভুল করছি। আমি টুক করে ঘোড়ার গাড়ির পেছনের পাদানিতে উঠে পড়লাম। সারা রাস্তা গাড়ি একবারও থামেনি। গন্তব্যে গাড়ি থামার খানিকটা আগে আমি গাড়ি থেকে নেমে অপেক্ষা করতে লাগলাম। গাড়ি থামলো, গাড়ওয়ান নামলো, গাড়ির দরজা খুলে দাঁড়ালো, কিন্তু গাড়ি থেকে কেউ নামলো না। আমি অবাক, গাড়ওয়ানও অবাক। এগিয়ে গিয়ে দেখলাম গাড়ির ভেতরে কেউ নেই। খোঁজ নিয়ে জানলাম 13 নম্বর ডানকান স্ট্রিটে থাকেন মিস্টার কেসউইক। সেখানে কোনোদিন ডেনিস বা সয়ার নামে কেউ থাকেনি। তুমি বলতে চাইছো ওই থুড়থুড়ে বুড়ি মহিলা চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে গেছেন? না, আমি বলতে চাইছি যে ওই বুড়ি আদৌ বুড়ি নয়। কম বয়সী, বেশ অ্যাক্টিভ একজন পুরুষ এবং খুব ভালো অভিনেতা। মেকআপও দারুণ করে। ও নিশ্চয়ই জানতো যে আমি ওকে ফলো করব। আগে থেকেই হিসেব করে রেখেছিল কোথায় দরজা খুলে লাফ মারবে। যাই হোক, এর থেকে একটা জিনিস প্রমাণ হয়, আমাদের খুনির বন্ধু আছে, খুব ভালো বন্ধু, যারা তার জন্য ঝুঁকি নিতে প্রস্তুত। পরের দিন সকালের সমস্ত কাগজের একই শিরোনাম, ব্রিক্সটন রহস্য। প্রত্যেকটা কাগজ নিজের মতো করে রহস্যের সমাধান করার চেষ্টা করেছে। কাগজ পড়তে পড়তে শার্লক মাঝে মাঝেই হেসে ফেলছিল। এমন সময় শুনি সিঁড়িতে দুর্দার শব্দ আর বাচ্চাদের গলার আওয়াজ। আমি কিছু বুঝে ওঠার আগেই আমাদের ঘরে ঢুকে এলো বেকার স্ট্রিটের আশেপাশের বস্তির 8 ডজন ছেলে। শার্লক কিন্তু একটুও বিরক্ত বা অবাক হলো না, বরং দাঁড়িয়ে মিলিটারি মেজাজে হুকুম দিল, কি হচ্ছেটা কি? অ্যাটেনশন! পরের বার থেকে সবাই এইভাবে ঢুকবে না, শুধু উইগিন্স ওপরে আসবে। উইগিন্স, খুঁজে পেয়েছো জিনিসটা? না স্যার।
এত তাড়াতাড়ি পাবে বলে মনেও করিনি আমি। চেষ্টা করে যাও, পরের বার যেন ভালো খবর পাই। ডিসমিসড। এরা কারা? আমি এদের নাম দিয়েছি বেকার স্ট্রিট ইররেগুলার্স। এরা চারিদিকে ছড়িয়ে থাকে, সব সময় চোখ কান খোলা, আর যা খবর পায় আমায় এসে জানায়। পুলিশের থেকে অনেক বেশি কাজের এরা। তুমি এদের ব্রিক্সটন কেসে লাগিয়েছো? আমার একটা জিনিস জানা খুব দরকার। তবে গ্রেগসন এসেছে, মানে কিছু একটা খবর পাওয়া যাবে। মিস্টার হোমস, দারুণ খবর, কেসের সমাধান করে ফেলেছি। তাই নাকি? ওয়ান্ডারফুল। খুনিকে অ্যারেস্টও করে ফেলেছি। বলো কি? তা নাম কি তার? আর্থার শার্পেন্টিয়ার, নেভিতে সাব লেফটেন্যান্ট। সিট ডাউন গ্রেগসন, এই নাও চুরুট খাও। থ্যাংক ইউ স্যার। আরাম করে বসেছো তো? এবার বলো তো দেখি, কিভাবে একে তুমি ধরলে? সঠিক ক্লু বুঝলেন মিস্টার হোমস, সঠিক ক্লু ধরতে পারার ক্ষমতা আমার যতটা আছে তার সিকি ভাগও নেই লেস্ট্রেডের। ও গেছে ওই স্ট্র্যাঙ্গারসনের পেছনে। আরে বাবা, স্ট্র্যাঙ্গারসনের খুনের সঙ্গে কোনো সম্পর্কই নেই। তাই নাকি? তা কি ক্লু? বলছি, তবে দেখুন ডক্টর ওয়াটসন, এসব খবর যেন বাইরে না যায়। অন্য কেউ হলে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকতো, কিন্তু টোবায়াস গ্রেগসন বসে থাকার লোক নয়। আপনার লাশের পাশে পড়ে থাকা টুপিটা মনে আছে? অফকোর্স, 129 ক্যাম্বারওয়েল রোডের জন আন্ডারউড অ্যান্ড সানসে তৈরি করা। কারেক্ট। আপনি গেছিলেন সেখানে? না তো। এহে, এটা আপনি মিস করে গেলেন। যাই হোক, আমি গেছিলাম। গিয়ে আন্ডারউডকে টুপিটার বর্ণনা দিতেই সে বলল যে ওরম টুপি সে শেষ বেচেছিল মিস্টার ড্রেবারকে, যিনি থাকেন শার্পেন্টিয়ার বোর্ডিং এস্টাবলিশমেন্টে, টর্কি টেরেসে। ব্যাস, পেয়ে গেলাম ঠিকানা। গেলাম সেখানে। ম্যাডাম শার্পেন্টিয়ারের সঙ্গে দেখা হলো, তার মেয়ে অ্যালিসের সঙ্গেও দেখা হলো, খুবই সুন্দরী। তো আমি জিজ্ঞেস করলাম, ম্যাডাম, আপনি কি আপনার বোর্ডার ক্লিভল্যান্ডের মিস্টার ইনক জে ড্রেবারের মৃত্যুর খবর পেয়েছেন? মহিলা বললেন শুনেছেন। তার মেয়ে তো কাঁদতেই শুরু করে দিল। মহিলা বললেন ড্রেবার গতকাল রাত 8টায় ওখান থেকে বেরিয়েছিল। তার সেক্রেটারি স্ট্যাঙ্গারসন মহিলাকে বলেছিল যে সে নাকি 9:15 ট্রেন ধরবে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে সেটাই কি আপনার ড্রেবারের সঙ্গে শেষ দেখা? এবার মা নয়, মেয়ে বলল যে না, তারপরেও তার ড্রেবারের সঙ্গে দেখা হয়েছিল। অ্যালিস আমায় বলল যে ড্রেবার ওখানে 3 সপ্তাহ ছিলেন। এর আগে সে তার সেক্রেটারি স্ট্র্যাঙ্গারসনের সঙ্গে ইউরোপে ছিল, কারণ তাদের সুটকেসে কোপেনহেগেনের স্টিকার ছিল। স্ট্যাঙ্গারসন চুপচাপ নির্বিবাদী মানুষ, কিন্তু ড্রেবার অত্যন্ত উদ্ধত, অসভ্য, আর মেয়েদের সঙ্গে অশালীন ব্যবহার করত। অ্যালিসের সঙ্গে অসভ্যতা করেছিল, কিন্তু যেহেতু অফ সিজন, এমনিতেই রোজগার কম, তাই ওরা তাকে বের করে দিতে পারেনি। খুনের রাতে ড্রেবার মদ খেয়ে ফিরেছিল। ঘরে ঢুকেই সামনে অ্যালিসকে পায়, তার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে। এমন সময় মেয়েটির দাদা আর্থার ঘরে ঢোকে। আর্থার নেভিতে কাজ করে বলে বেশিরভাগ সময় বাড়িতে থাকে না। সেদিন সকালেই ফিরেছিল। আর্থার ড্রেভারকে ধরে ভালো করে উত্তম মধ্যম দেয়। ড্রেভার সেখান থেকে পালায়। আর্থার একটা মোটা লাঠি হাতে তাকে রাস্তায় ধাওয়া করে। এক্সাইটিং। তারপর মা ও মেয়ে দুজনের কেউই জানে না ছেলে কখন ফিরেছিল। দুজনে রাত 11টা নাগাদ ঘুমোতে চলে যায়। তখনও আর্থার ফেরেনি। তো আমি আর্থারকে খুঁজে বার করি, এবং যখন তাকে বলি যে তাকে থানায় যেতে হবে, সে বলে নিশ্চয়ই স্কাউন্ডার ড্রেভারের খুনের জন্য আমাকে গ্রেফতার করা হচ্ছে। আমি কিন্তু তাকে কিছুই বলিনি। কাজেই তার সরাসরি ড্রেভারের খুনের প্রসঙ্গটা তোলা একটু সন্দেহজনক না? প্রচন্ড। ওর সঙ্গে একটা মোটা ভারী ওক কাঠের লাঠি ছিল। বুঝলাম। তা তোমার থিওরি কি? এই আর্থার ড্রেভারকে ধাওয়া করে তাকে ব্রিক্সটন রোডে ধরে। সেখানে দুজনের মধ্যে আবার মারামারি হয়। আর্থার ড্রেভারকে পেটে লাঠি দিয়ে মারে যাতে তার মৃত্যু হয়, কিন্তু শরীরে কোনো ক্ষত থাকে না। তারপর এই ফাঁকা বাড়ির মধ্যেও লাশ লুকিয়ে ফেলে। আর মোমবাতি, দেওয়ালে রক্ত দিয়ে লেখা, এসবই হচ্ছে পুলিশকে ভুল পথে চালিত করার জন্য। উফ, দারুণ বলেছ গ্রেগসন। সত্যি তোমার উন্নতি আটকায় কে? ধন্যবাদ মিস্টার হোমস। আমার লেস্ট্রেডের জন্য খারাপ লাগছে। ও কিন্তু প্রথম থেকেই ভুল জিনিসের পেছনে ছুটেছে। ও গেছে স্ট্র্যাঙ্গারসনকে ধরতে। ওই 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 শুনুন, আসছে বোধহয়। সিঁড়িতে আওয়াজ আমিও শুনতে পেয়েছিলাম, আর তার এক মুহূর্ত পরেই ঝড়ের মতো ঘরে ঢুকলো ইন্সপেক্টর লেস্ট্রেড। তার মুখ ফ্যাকাশে। মিস্টার হোমস,
100 বছর বাঁচবে লেস্ট্রেড, 100 বছর। স্ট্যাঙ্গারসনকে পেলে? না স্যার, আজ সকালে 6টা নাগাদ হ্যালিডেজ প্রাইভেট হোটেলে জোসেফ স্ট্যাঙ্গারসন খুন হয়েছেন। স্ট্যাঙ্গারসনও? নাটক জমে উঠেছে। আরে ধুর, আপনি ইয়ার কি করছেন মিস্টার হোমস? আহা, আর কি করবো কেন? বসো লেস্ট্রেড, বসো বসো। এতক্ষণ গ্রেগসন আমাদের বলছিল তার থিওরি, এবার তুমি বলো তোমার কি মনে হয় কি ঘটেছিল? হ্যাঁ, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আমি তো ভেবেছিলাম ড্রেবারকে স্ট্যাঙ্গারসন খুন করেছে। আপনার মনে আছে নিশ্চয়ই, ড্রেবারের কাছে গুইয়ন স্টিমশিপ কোম্পানির চিঠি ছিল। সেটা থেকে আমার সন্দেহ হয় যে এরা দুজনেই আমেরিকা থেকে এসেছে। এবার একজন যদি অন্যজনকে খুন করে, তারপর সে কি করবে? নিশ্চয়ই জাহাজে করে দেশে পালিয়ে যাবে। তো আমি লিভারপুলে স্ট্যাঙ্গারসনের ব্যাপারে জানিয়ে রাখলাম, যেন ডকে নজর রাখা হয়। আর তারপর গেলাম স্টেশনের আশেপাশের হোটেলগুলোতে খোঁজ নিতে, কারণ লিভারপুল যেতে হলে পরের দিন সকালে ট্রেন ধরতে হবে, কাজেই স্টেশনের কাছে থাকলে সুবিধে। গতকাল কোনো খবর না পেয়ে আমি আজ সকাল সকাল আবার বেরিয়ে পড়ি। সকাল 8টা নাগাদ পৌঁছুই হ্যালিডেজ হোটেলে। স্ট্যাঙ্গারসনের নাম শুনেই তারা চিনতে পারে, বলে যে উনি গত 2 দিন ধরে ওই হোটেলেই রয়েছেন, কার জন্য যেন অপেক্ষা করছেন। তখনও নাকি ঘুমোচ্ছিলেন, বলেছেন 9টা নাগাদ ওকে যেন ডেকে দেওয়া হয়। আমি খবরটা শুনেই সঙ্গে সঙ্গে দৌড় দিলাম 3 তলায় তার ঘরের দিকে, কিন্তু গিয়ে দেখি দরজার তলা দিয়ে একটা রক্তের ধারা বাইরে বেরিয়ে আসছে। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। আমি ধাক্কা দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি ঘরের জানলা খোলা। জানালার পাশে মেঝেতে মরে কাঠ হয়ে আছে স্ট্যাঙ্গারসন, বুকে ছুরির ক্ষত। আর আর মিস্টার হোমস, আপনি ভাবতে পারবেন না, লাশের পাশে দেওয়ালে রক্ত দিয়ে লেখা RACHE, রাইট? হ্যাঁ, হোটেলের পিছনে আস্তাবল, সেখানে একটা মই রাখা থাকতো। সকালে দুধ দিতে এসেছিল যে ছেলেটা, সে দেখে যে হোটেলের পিছনের দেওয়ালে সেই মইটা লাগানো রয়েছে, আর সেটা দিয়ে 3 তলার জানালা থেকে নামছে একটা লোক। ছেলেটা ভেবেছিল হয়তো ছুতোর মিস্ত্রি কাজ করতে এসেছে। লোকটা লম্বা, গায়ে একটা খয়েরি রঙের কোট পরেছিল। খুন করার পরেও ও ঘরে নিশ্চয়ই কিছুক্ষণ ছিল, কারণ বেসিনে রক্ত লেগেছিল, মানে খুন করার পরে ও হাত ধুয়েছিল। আর বিছানার চাদরে ছুরিটা মুছেছিল। আমি তার দাগও দেখতে পেলাম। ঘরে এমন কিছু খুঁজে পাওনি যার থেকে খুনির ব্যাপারে কিছু জানা যায়? না, স্ট্যাঙ্গারসনের পকেটে ড্রেবারের পার্স ছিল, কিন্তু তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই, কারণ যেখানে যা পেমেন্ট করার সব স্ট্যাঙ্গারসনই করত। পার্সের মধ্যে 80 পাউন্ডের মতো ছিল। তাছাড়া ওর পকেটে একটা টেলিগ্রাম ছিল, যাতে লেখা JH ইজ ইন ইউরোপ। কে পাঠিয়েছে জানা যায়নি। তাছাড়া একটা নভেল, একটা পাইপ, 1 গ্লাস জল, আর জানালার ধারে একটা ছোট্ট বাক্সে 2টো ছোট সাদা ট্যাবলেট পেয়েছি। এই তো হয়ে গেছে, কেসের সমাধান হয়ে গেছে লেস্ট্রেড। ট্যাবলেট দুটো এনেছো? মানে হ্যাঁ, এই নিন। দাও দেখি। ডক্টর, দেখো তো এগুলো কিসের ট্যাবলেট? আমি ট্যাবলেট দুটো হাতে নিয়ে দেখলাম। হালকা ছাই রং, গোল, আর আলোয় তুলে ধরলে প্রায় স্বচ্ছ মনে হচ্ছে। দেখে তো মনে হচ্ছে জলে গুলে যাবে। যাবে তো বটেই। একটা কাজ করা যাক, এই ট্যাবলেটটা আমি আধখানা করে কাটছি, ঠিক আছে? এবার এই গ্লাসের মধ্যে এটাকে ফেললাম, 1 চামচ জল। লেটস ওয়েট। হ্যাঁ, গুলে গেছে। এবার ডক্টর, আমাদের ল্যান্ডলেডি মিসেস হাডসনের বেচারা কুকুরটার শেষ অবস্থা। 3 দিন ধরে কিছু খেতে চাইছে না, সারাক্ষণ কাঁদছে। আর উনি বলছিলেন যে এইভাবে আস্তে আস্তে কষ্ট পেয়ে মরার থেকে ঘুমের ওষুধের ওভারডোজ যদি দিয়ে দেওয়া যায় তাহলে অনেক ভালো হয়। যাও তো, কুকুরটাকে নিয়ে এসো। আমি কুকুরটাকে ওপরে নিয়ে এলাম। সে যে আর বেশি দিন বাঁচবে না সেটা তার নিঃশ্বাসের শব্দ থেকেই বোঝা যাচ্ছে। শার্লক গ্লাসের ট্যাবলেটগুলা জলটা একটা ছোট প্লেটে ঢেলে কুকুরের সামনে রাখলো। কুকুরটা সঙ্গে সঙ্গে সেটা চেটে খেয়ে নিল। শার্লক এবার পালা করে কুকুরের দিকে আর নিজের ঘড়ির দিকে তাকাতে থাকলো, কিন্তু 5 মিনিট পরেও কুকুরের মধ্যে কোনো প্রতিক্রিয়া না দেখে সে খানিকটা অবাক হলো। কিছুই হলো না, কিন্তু আমি যে ভেবেছিলাম। ও আচ্ছা, এবার তাহলে অন্য ট্যাবলেটটা খাইয়ে দেখা যাক। এই বলে শার্লক দ্বিতীয় ট্যাবলেটটা কেটে আধখানা করে একটু দুধের সঙ্গে মিশিয়ে কুকুরটাকে দিল। আর এবার সেই দুধে জিভ ঠেকানোর সঙ্গে সঙ্গে কুকুরটা একবার কেঁপে উঠে
নেতিয়ে পড়ল। কিন্তু এই কুকুরের মৃত্যুর সঙ্গে খুনের কি সম্পর্ক মিস্টার হোমস? খুনিকে তো ধরতে হবে মিস্টার হোমস, না হলে সে আরো খুন করে বেড়াবে। না, আর খুন করবে না, তবে তাকে এক্ষুনি ধরতে হবে। নিচে একটা ক্যাব দাঁড়িয়ে রয়েছে মিস্টার হোমস। রয়েছে? বেশ, গাড়ওয়ানকে একবার উপরে আসতে বলবে গ্রেগসন। আমার এই বাক্সটা নিয়ে যেতে তার সাহায্য লাগবে। গ্রেগসন নিচে নামতে শার্লক তার পকেট থেকে একটা হাতকড়া বের করে লেস্ট্রেডকে দেখালো। স্কটল্যান্ড ইয়ার্ডে এই ডিজাইনটা চালু করতে বলো লেস্ট্রেড। তোমাদের হাত করার থেকে এটা অনেক তাড়াতাড়ি কাজ করে। এই বলে শার্লক হাতকড়া আবার নিজের পকেটে চালান দিল। ইতিমধ্যেই গ্রেগসন গাড়োয়ানকে নিয়ে হাজির হয়েছে। তাকে দেখে শার্লক মেঝেতে একটা বাক্সর দিকে আঙুল দেখিয়ে বলল, এই বাক্সটা একটু গাড়িতে তুলতে হবে, দুজনে করলে সুবিধে হয়। গাড়োয়ান এগিয়ে এসে বাক্স তুলতে যেই নিচু হলো, অমনি একটা ধাতব ক্লিক শব্দ শুনতে পেলাম। শার্লক গাড়োয়ানের হাতে হাতকড়া পরিয়ে দিয়েছে। আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন মিস্টার জেফারসন হোপ, ইনক ড্রেবার এবং জোসেফ স্ট্যাঙ্গাসনের খুনি। জেফারসন হোপকে স্কটল্যান্ড ইয়ার্ডে পাঠানোর পর আমরা সবাই বসলাম। ওকে, এই কাহিনীর সূত্রপাত মার্কিন যুক্তরাষ্ট্রে। সিয়েরা নেভাডা থেকে নেব্রাস্কা, ইয়েলোস্টোন আর কলোরাডো নদীর মাঝে রয়েছে একটি বিশাল মরুভূমি। সেই মরুভূমি টপকে পশ্চিমে যাওয়া প্রায় অসম্ভব। ব্রিঘম ইয়াং এর নাম নিশ্চয়ই শুনেছ ডক্টর, যে মর্মন বলে একটি গোষ্ঠী তৈরি করে। তারা এই মরুভূমি পেরিয়ে সল্ট লেক ভ্যালিতে বসবাস শুরু করে। খুব সুবিধে, কারণ সেখানে সরকার পর্যন্ত পৌঁছতে পারে না। 1847 নাগাদ জন ফেরিয়া এবং তার ছোট্ট মেয়ে লুসি ওই মরুভূমি পেরোতে গিয়ে হারিয়ে যায়। তাদের মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করে ব্রিঘম ইয়াং এবং তার লোকেরা। আগামী 13 বছর ফেরিয়ার এবং লুসি সল্ট লেক সিটিতে থাকে। বড় হয়ে লুসি হয় অপরূপ সুন্দরী। তার আলাপ হয় জেফারসন হোপের সঙ্গে। দুজনে প্রেমে পড়ে, কিন্তু লুসির বাবার ওপর মর্মনরা চাপ দেয়। হোপ মর্মন নয়, কাজেই তার সঙ্গে বিয়ে করা চলবে না। লুসিকে বিয়ে করতে হবে হয় ড্রেবার অথবা স্ট্যাঙ্গাসনকে। বেগতিক দেখে ফেরিয়া লুসি আর হোপকে নিয়ে সল্ট লেক সিটি থেকে পালায়। মর্মনরা তাকে ধাওয়া করে। দলের মধ্যে ড্রেবার এবং স্ট্যাঙ্গাসন দুজনেই ছিল। একদিন রাতে যখন হোপ খাবারের জোগাড় করতে বেরিয়েছিল, মর্মনরা ফেরিয়ার আর লুসিকে ধরে ফেলে। স্ট্যাঙ্গাসন ফেরিয়ারকে গুলি করে মেরে ফেলে আর লুসির সঙ্গে জোর করে ড্রেবার বিয়ে করে। এর 1 মাস পরে লুসি মারা যায়। তার দেহ কবর দেওয়ার আগের রাতে হোপ লুকিয়ে লুসিকে শেষবার দেখতে আসে। তখন সে তার ওয়েডিং রিং তার হাত থেকে খুলে নেয় আর প্রতিজ্ঞা করে যে ড্রেবার আর স্ট্যাঙ্গাসনকে সে ছেড়ে দেবে না। কিন্তু হয়তো শারীরিক এবং মানসিক ধকলের ফলে হোপের এঅর্টিক অ্যানিউরিজম হয়ে যায়। চিকিৎসা করিয়ে সম্পূর্ণ সুস্থ হতে তার কয়েক বছর সময় লাগে। হোপ যখন ফিরে আসে, তখন সে জানতে পারে যে মর্মনদের মধ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব হয়েছে এবং ড্রেবার আর স্ট্যাঙ্গাসন সল্ট লেক সিটি থেকে পালিয়েছে। ড্রেবার ততদিনে ফেরিয়ারের সম্পত্তি আত্মসাৎ করে বড়লোক, আর স্ট্যাঙ্গাসন তার সেক্রেটারি। আগামী 20 বছর ধরে হোপ দুজনকে ধাওয়া করে বেড়ায় আর ওরা পালিয়ে পালিয়ে বেড়ায়। মনে আছে ড্রেবারের পকেটে টেলিগ্রাম পাওয়া গিয়েছিল, JH ইজ ইন ইউরোপ। JH, জেফারসন হোপ। মর্মনদের একটা গোষ্ঠী ওদের খবর পাঠাচ্ছিল। ফ্রান্স, রাশিয়া, ডেনমার্ক হয়ে ড্রেবার আর স্ট্যাঙ্গাসন শেষে ইংল্যান্ড পৌঁছয়, আর তাদের পেছন পেছন পৌঁছয় জেফারসন হোপ। লন্ডনে হোপ গাড়োয়ানের কাজ নেয়। ভেবে দেখো ডক্টর, কাউকে ফলো করে বেড়াতে হলে গাড়োয়ান হওয়া সব থেকে সুবিধে। কেউ সন্দেহ করবে না। হোপ দুজনে ঠিকানা খুঁজে বার করে। যেদিন ড্রেবারের সঙ্গে মিসেস শার্পেন্টিয়ারের ছেলের মারামারি হয়, হোপ তাদের বাড়ির কাছেই অপেক্ষা করছিল। ড্রেবার বাড়ি থেকে পালিয়ে তার গাড়িতেই ওঠে। মদ্যপ ড্রেবারকে হোপ ব্রিক্সটন রোডের ওই বাড়িতে নিয়ে যায়। সেখানে ড্রেবার হোপকে চিনতে পারে। হোপ তার সামনে 2টো ট্যাবলেট ধরে, বলে একটা তাকে বেছে নিয়ে খেতে হবে, আর ড্রেবারের এমনই ভাগ্য, সে বিষাক্ত ট্যাবলেটটাই খায় এবং মারা যায়। এদিকে এঅর্টিক অ্যানিউরিজমের ফলে উত্তেজনায় হোপের নাক থেকে রক্ত বেরোতে শুরু করে। সেই রক্তের ফোঁটাই আমরা ঘরের মেঝেতে দেখতে পাই, এবং সেই রক্ত দিয়েই সে দেওয়ালে RACHE লিখে যায়। কাগজে স্ট্যাঙ্গাসন ড্রেবারের খুনের কথা পড়ে।
সে হোটেল থেকে বেরোনো বন্ধ করে দেয়, কিন্তু তাতেও সে রেহাই পায় না। হোপ মই লাগিয়ে তার হোটেলের জানালা দিয়ে তার ঘরে ঢোকে। স্ট্যাঙ্গারসন ট্যাবলেট না খেয়ে হোপকে আক্রমণ করে। হোপ তাকে ছুরি মারে। আমি উইগিন্সকে বলেছিলাম সে আর তার ছেলেরা যেন জেফারসন হোপের খোঁজ করে। খুঁজে পেলে তাকে যেন ভালো ভাড়ার লোভ দেখিয়ে আমার কাছে নিয়ে আসে। নাম ঠিকানা বলার দরকার নেই, বাড়ির সামনে নিয়ে এলেই হবে। তুমি এসে তাকেই দেখতে পেলে গ্রেগসন, এবং তাকে ওপরে নিয়ে এলে। কিন্তু হোমস, এ কাহিনী তুমি জানলে কি করে? আমেরিকা টেলিগ্রাম করেছিলাম ওয়াটসন, সেখান থেকে অনেকটা খবর আসে, আর বাকিটা আমার অনুমান। এবার হোপের কি হবে? এখানে তো আমার কোনো হাত নেই ওয়াটসন। দুটো খুন করেছে জেফারসন হোপ, তার তো বিচার হবেই। তবে ইংল্যান্ডের বিচারকের সামনে কাঠগড়ায় দাঁড় করানো যায়নি জেফারসন হোপকে। তার আগেই সবার উপরে যে বিচারক, তার সমন এসে যায়। তার বিচারের আগের রাতে এওর্টিক অ্যানিউরিজমের ফলে জেফারসন হোপ মারা যায়।